আসুন আসুন ম্যাম, আসুন। আপনি নিজের চোখে দেখুন ম্যাম, আপনি নিজের চোখে দেখুন যে কি অবস্থা। ওনাকে চেঞ্জ করার জন্য এই ঘরে আনতেই। বাকিটা আমি বুঝতে পেরেছি ডক্টর, আপনারা ওদের খোলার ব্যবস্থা করুন। ওকে ওকে, দেখি। আমি জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর এত দোটানায় পড়িনি। এতক্ষণ ভাবছিলাম কাজটা ঠিক হচ্ছে তো, প্রায় ভুল প্রমাণ করে দিয়েছিল আমায়, তবে পারল না, শেষ রক্ষা করতে পারল না। ম্যাডাম, হ্যাঁ, আপনার ফিস। কিন্তু ম্যাডাম আপনি তো আমাকে আগেই টাকা দিয়েছিলেন। সত্যের সঙ্গে থাকার জন্য এটুকু আপনার প্রাপ্য। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। দাদা ভাই, ও, তিস্তার ব্যাপারটা নিয়ে ভাবছিলি তাই না? না মানে আসলে আসলে ভাবছিলাম তিস্তা। আরে বাবা, তুই তিস্তাকে নিয়ে কেন এত টেনশন করছিস আমাকে বলবি প্লিজ? দেখ দেখ, ছোট মা যখন তিস্তার দায়িত্বটা নিয়েছে তখন তুই রিল্যাক্স কর না, সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। আমি জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটা আমার মাথায় খালি এটাই আসছে যে তিস্তা কোনো কিছুর জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলো, তাই না জেঠুমনি? কেউ কারোর ভাইকে অত ইজিলি পুলিশের হাতে তুলে দিতে পারে না, অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইজি নয়, কিন্তু তিস্তা আর রাহুলের যা ট্র্যাক রেকর্ড, তাতে আমার মনে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মত, ভুল হতেও পারে, কিন্তু এতদিন ধরে আমি বিজনেস করছি, নানা রকম মানুষের সঙ্গে আমার কারবার, মানুষ চিনতে আমার ভুল হয় না রে সার্থকে। কিন্তু কিন্তু তোমার এরকম কেন মনে হচ্ছে? এতে তো তিস্তার ক্ষতি হয়েছে বেশি। সেটা তোর মনে হচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে একটা ছোট্ট ক্ষতিও স্বীকার করে নিয়েছে বড় কোনো লাভের আশায়। একদম ঠিক বলেছো বাবা, তুমি ইউ আর রাইট। এই কথাটা কিন্তু কখনো আমাদের মাথায় আসেনি। দাদা ভাই, তিস্তা করতে পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, কিন্তু বাবা কথাটা ধরিয়ে দিল, তাই আমি তোকে। যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তুই কাউকে এভাবে অ্যাকিউজ করতে পারিস না অব্র। না না, কাউকে অ্যাকিউজ করা হচ্ছে না রে সার্থকে, জাস্ট একটা সন্দেহ, একটা ডাউট হচ্ছে, তাই। আমি বুঝতে পারছি যেটুকুনি, কিন্তু কিন্তু তুমি কি তিস্তাকে রিসেন্টলি দেখেছো, ওর সাথে কথা বলেছো? ও কিন্তু আর আগের মতো নেই, শি ইজ কমপ্লিটলি এ ডিফারেন্ট পারসন নাও। সেটা আমাদের মনে হচ্ছে দাদা ভাই, তুই ভেবে দেখ যে এটাও তো হতে পারে তিস্তা এখনো একটুও পাল্টায়নি। ও আমাদেরকে চেনে, আমাদেরকে ভালো করে জানে, আমাদের উইকনেসগুলোও বোঝে, সেটাকেই হয়তো কাজে লাগিয়ে ও আমাদের কোনো ক্ষতি করতে চায়, সিম্পল। কেউ যদি আগে কোনো অন্যায় করে থাকে তাহলে কি এখনো আমরা তাকে সন্দেহ করব? তাহলে তো মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে যাবে, তাই নয় কি অব্র? আমি জানি বন্ধু হিসেবে সার্থকী তিস্তাকে কতটা বিশ্বাস করে, আর কনককে জেল থেকে ছাড়ানোর ঘটনায় সার্থকীর মনে এই বিশ্বাসটা দৃঢ়ভাবে জন্মেছে যে তিস্তা ওদের প্রকৃত বন্ধু। কিন্তু তিস্তা কি আদৌ সেই ভরসার যোগ্য? কি চায় ও? এত বড় একটা রিস্কও কেন নিল? সার্থকী ঘটনা শুনলে খুব কষ্ট পাবে, আর শুধু সার্থকী বা কেন, কনক
ও তো সব ভুলে তিস্তাকে কাছে টেনে নিতে একটু দ্বিধা করেনি, অথচ তিস্তা সেই বিশ্বাসে আঘাত করল। নিজের সম্পর্ক, নিজের ভালোবাসা ভাঙার ভয় কতটা হলে তবে কনকের মতন মেয়ে কাঁদে? আমার সংসার, আমার ছেলে মেয়ে বৌমা, কারোর জীবনে কোনো রকম অশান্তি আমি বরদাস্ত করব না। বিশু, গাড়ি ডান দিকে ঘোরাও। হ্যাঁ বলো। হ্যালো অলি, ফোন ধরছিলে না কেন? কোথায় ছিলে? আমি মানে একটু ব্যস্ত ছিলাম। ও আমি অনেকক্ষণ ফোন করছি। কেমন আছো তুমি? আমি ঠিক আছি আমি। এভাবে বলছো কেন? ও, আমি ফোন করার সময় পাচ্ছি না তাই? হ্যাঁ, এই তুমি আমার উপর রাগ করে আছো তাই না? না না, আমি তো জানি তুমি কাজে আছো। হ্যাঁ, আসলে এখানে কাজের প্রেশারটা খুব বেশি। এনিওয়ে, তোমার শরীর এখন ঠিক আছে তো? আর কাকিমা, মুন্নি সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, তুমি আমাকে ফোন করো না কেন? একদিন তো তুমি নিজে থেকে আমাকে ফোন করতে পারো। আমার তো মনে হয়, আমি জানি আমার ফিরতে দেরি হচ্ছে বলে তোমার খারাপ লাগছে, বাট বিলিভ মি, এখানে একটার পর একটা সেমিনার অ্যাটেন্ড করতে হচ্ছে, তাই আচ্ছা আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। এই কটা দিন কাকিমার সাথে একটু মানিয়ে নিও। উনি মানুষটা খারাপ নন। হ্যালো অলি, কি হলো? কথা বলছো না কেন? আই লাভ ইউ। আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার থেকে দূরে গিয়ে আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কিচ্ছু নেই। অরূপদা আমাকে বলছে? তার মানে মা একদম ঠিক বলে, অরূপদা আমাকেই ভালোবাসে। ছোট মার কথা আজ খুব মনে পড়ছে। এক মুহূর্ত আমার এখানে মন টিকছে না। ছোট মা মাথায় একটু হাত বুলিয়ে দিলে একটু শান্তি পেতাম, কিন্তু কি অবস্থায় যাব আমি এখন ছোট মার কাছে? ছোট মার চোখে তো ফাঁকি দিতে পারবো না আমি। আজ মামার সব প্রিয় খাবারগুলো বানাবো ননিদি, তুমি একটু পোস্তটা বেটে দেবে গো। হ্যাঁ, কেন দেবো না? আজ কি রান্না করছো গো বড়নি? মামা তো নিরামিষ খেতেই ভালোবাসে, তবে দিদিভাইয়ের জন্য চিকেনটাও একটু করবো, আর মাছটা সবার জন্য। বাহ, তাহলে তো আর আমার করার কোনো কাজই থাকলো না। আচ্ছা বড়নি, এইভাবে সব কাজ একা হাতে করার কোনো মানে হয় বলো তো? রোজ রোজ করি বলো, আর কতদিন পর মামা মামি এসেছে বলো তো? তা অবশ্য বটে। কই দিয়ে কি ঝিলমিলের রাখা ফলগুলো কোথায়? আমি সব কেটে রাখি, ও খেয়ে উঠলে দেবো খন। এ বাবা, না না, আপনি কেন কাটবেন? আমি কেটে রেখে দেব। থাক, আমি মেয়ের জন্য এসেছি যখন, ওর জন্য ফল কাটা থেকে দুধ গোলা সব আমি নিজেই করে রাখবো। ওর লোক দেখানো যত্নের যা বহর দেখলাম। থাক, কিছু করতে হবে না কো। যাও বাচ্চা, তুমি যাও, তোমার এখানে কাজ নেই, তুমি যাও, দেখো বাইরে কি কাজ আছে, দেখো, যাও। এই সুযোগ, কনকটাকে খুঁচিয়ে একটু কথা বের করি পেট থেকে। তাই হ্যাঁ রে কনক, আমি যা শুনলাম সব কি ঠিক রে মা? কি মামি? ওই
সাত্তকী বাবা জীবনের ওই বান্ধবী ওই তিস্তা, তার সঙ্গে নাকি আবার তোমরা এখানে এসে না খুব ভালো করেছো মামি। দিদিভাইকে আজকে সকালে দেখে না আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। প্রথমে তো ঠিক করা হয়েছিল যে কদিন তোমার ওখানে গিয়ে দিদিভাই থাকবে, তারপর শরীরটা এমন খারাপ করলো। তবে দিদিভাইকে এখন সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে। মামি বলছি, তুমি না কদিন এখানে থাকো, বুঝেছো? মাও সেটাই বলেছে, এতে দিদিভাইয়ের মনের জোরটাও বাড়বে। হাতিটা যা ভেবেছিলাম তার থেকে বেশি চালাক হয়ে গেছে। দেখছি দিব্যি কথা ঘুরিয়ে আমাকে ভোলাতে চাইছে না। অত সোজা যদি হতো তাইলে তো হয়েই যেত। পেটে আকশি দিয়ে কেমন টেনে কথা বের করতে হয় সে আমিও জানি।